আমি যেটা বলবো যে মানে ইটস আ সাডেন ডেথ অফ আ মিডিয়াম। এবং এর আগে তো অনেক মিডিয়া আমি ফেজ আউট করে গিয়ে, যেরকম ধরো সাউন্ডের ক্ষেত্রে আমি যদি বলি, অ্যানালগ সাউন্ড থেকে ডিজিটাল সাউন্ডের যে ট্রানজিশনটা, সেই ট্রানজিশনটা খুব স্লো হয়েছিল। হ্যাঁ, পরে গিয়ে আবার খানিকটা অ্যানালগ ফিরে এসছে। আবার মানে এখন আবার লোকে অ্যানালগ নিয়ে মাতামাতি করছে বিকজ অফ দ্য ওয়ার্মথ অফ দ্য সাউন্ড অ্যান্ড অল। কিন্তু সেলুলয়েডের ক্ষেত্রে সেলুলয়েড যে সময় ফেজ আউট হয়ে গেল, সে সময় সেলুলয়েড অ্যাকচুয়ালি একটা হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে পৌঁছেছিল কোয়ালিটির জায়গা থেকে। তার শুধু আমি মিডিয়াম বলবো না, তার ক্যামেরা, তার স্ক্যানিং থেকে শুরু করে তার সবকিছু রিপ্রোডাকশন, মানে উইচ ইজ স্টিল দেয়ার। লট অফ পিপল আর মেকিং ফিল্ম অন সেলুলয়েড। এবং শুরুতে যে ডিজিটালটা খুব একটা প্রডিউসারদের কাছে খুব একটা মানে আকর্ষণীয় জিনিস ছিল, সেটাও কিন্তু নয়, কারণ বিকজ ইট ওয়াজ আ লিটল মিস্ট্রি, যেটা কি করে স্টোর হবে, কি করে রেকর্ড হবে, কি করে হবে কি হবে না, বিকজ সেটা তুমি ফিজিক্যালি দেখতেও পাচ্ছ না। একটা রেজিস্ট্যান্স ছিল শুরু। তো সেই রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে ভেঙে যায় এবং সেটা একটু সময় লাগে ভাঙতে। ততদিন খানিকটা সেলুলয়েড চলছিল, ল্যাবগুলো ছিল, এবং আমরা অনেকদিন অব্দি সেলুলয়েডে কাজ করেছি। আমার কাছে সেলুলয়েড কাজ করা মানে ডিজিটালে কাজ করার খুব একটা বিরাট যে ডিফারেন্স আছে আমার সেটা মনে হয় না। কারণ আলটিমেটলি ইটস আ ফটোগ্রাফিক সায়েন্স। সেটা ডিজিটালের ক্ষেত্রেও যেরকম সত্যি, সেটা সেলুলয়েডের ক্ষেত্রে একই রকম ভাবেই সত্যি। শুধু সেলুলয়েডে কাজ যারা করেছে বা কাজ শিখেছে যারা, তাদের একটা তো সার্টেন ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হয়েছে যে আমার একটা লিমিটেড নাম্বার অফ স্ক্যান আছে শুটিং এর জন্য, তো তার মধ্যেই আমাকে করতে হবে। শুধু টেকনিশিয়ানরাও বলছি না, আমি বলছি অ্যাক্টাররাও। আমার সাথে বহু অ্যাক্টারের বিভিন্ন সময় কথা হয়েছে যারা সেলুলারে কাজ করেছিল, যে তারা কতটা নার্ভাস থাকতো যে ওই ক্যামেরা সাউন্ডটা যখন চলতো তখন। ডিসিপ্লিন বলতে যে এবার তুমি তো দেখতে পাচ্ছ না, তুমি যেটা শুটিং হচ্ছে, পরে ভিডিও অ্যাসিস্ট ছিল, বাট ভিডিও অ্যাসিস্ট জাস্ট টু সি দ্য ফ্রেম, তো সেটা তুমি এক্সাক্ট কোয়ালিটি বুঝতে পারছো না। সুতরাং পুরোটাই তোমার ক্যালকুলেশন, তোমার ইয়ের উপরে দাঁড়িয়ে আছে, এবং একমাত্র তখন প্রসেস হবে, তখন তুমি বুঝতে পারবে যে এটা ঠিক আছে কি ঠিক নেই। তো সেইটার একটা মানে টেনশনও থাকতো সবার মধ্যে, কারণ তখন অনেক রকম প্রবলেমও হতো, কখনো ফিল্ম ফগ হয়ে যেতে পারে, বা কখনো তোমার যখন ফিল্ম যাচ্ছে প্রসেস করার জন্য বাইরে এয়ারপোর্টে, তোমার স্ক্যানিং এ অনেক সময় স্ক্যানিং ফগও হয়েছে। তো সেই সব জিনিসগুলো ছিল, কিন্তু সেইটা অ্যাকচুয়ালি ডিজিটাল হওয়ার পরে সেটা চলে যায় আস্তে আস্তে। ডিজিটালও যে বিভিন্ন রকম বিপত্তি হয় না তা নয়, এরকম প্রচুর হয়েছে যে শুরুর দিকে যখন লোকেরা মানে বুঝতে পারতো না যে এই পুরো পাইপ লাইনটা অ্যাকচুয়ালি কিভাবে হবে, তার কটা ব্যাকআপ দরকার হয়, কটা কি দরকার হয়, ডিআইটি, সেই জিনিসগুলোই ছিল না তখন। আহ, তো তার ফলে অনেক গন্ডগোল হয়েছে। আহ, তোমার ক্র্যাশ করে গেছে হার্ড ড্রাইভ, আবার শুট করতে হয়েছে, এই ধরনের অনেক জিনিস হয়েছে। কিন্তু আমার মনে হয় যে যে সিনসিয়ারিটি অফ টুয়ার্ডস আ মিডিয়াম, যে যেটা সেলুলারে কাজ করে তৈরি হতো, সেইটা বোধহয় যারা শুধু ডিজিটালে কাজ করেছে তাদের পক্ষে সেটা কনসিভ করা খুব ডিফিকাল্ট। ডিসিশন তো বটেই, কারণ আমার মনে হয় যে ডিজিটালে তো যেহেতু আমি পুরোটাই দেখে করছি, এটা খানিকটা পেন্টিং করার মতো আর কি। যে পেন্টিং তো তুমি বুঝতে পারছো না তুমি আগে থেকে যে কি করবে, তুমি করতে করতে যেটা তৈরি হচ্ছে সেটাই। হ্যাঁ, তো সেরকম আর কি, যে তুমি যেটা প্রি ভিজুয়ালাইজ করেছো বা প্রি কনসিভ করেছো, সেইটাকে সে- সেই সেই এবিলিটিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ, এবং তুমি জাস্ট
মনে করছো যেখানে একটু বেশি লাইট দিয়ে দিই, এখানে একটু কম লাইট দিয়ে দিই, বা এই লাইটটা অফ করে দিই, ওই লাইটটা করে দিই দেখে। হুম, কিন্তু সেইটা তোমার মাথার মধ্যে থেকে করছো না, তুমি করছো হচ্ছে মনিটর দেখে। তো সেইটা একটা বিরাট ডিফারেন্স মনে হয়। সেলুলয়েডের ক্ষেত্রে ছিল যে যেখানে অনেক ধরনের ইমালশন অ্যাভেলেবেল ছিল। কোডাকেরই অনেকগুলো ইমালশন ছিল, খুব স্লো স্পিড ছিল, হাই স্পিড ছিল, মিডিয়াম স্পিড ছিল, লো গ্রেইন ছিল, হাই কোর্স গ্রেইন ছিল, ফুজির ফিল্মেরও ছিল। এই ভারতবর্ষে যখন কালার ফটোগ্রাফি শুরু হয় তখন খুব লিমিটেড ভ্যারাইটি পাওয়া যেত। সেখানে একটাই বোধহয় কালার স্টক, পার্টিকুলার কালার স্টক পাওয়া যেত। আমার ধারণা, মানে আমি স্টিল রিমেম্বার দ্য নাম্বার, ইটস কল 5247 বলে একটা 35 mm 100 AS এর কালার স্টক ছিল, আর কোনো কালার স্টক ছিল না। সুতরাং সেটা আউটডোরে 100 AS এ দিত, ইনডোরে 80 AS এ দিত। তারপরে আস্তে আস্তে 200 AS এ ইন্ট্রোডিউসড হয়, 500 AS ইন্ট্রোডিউসড হয়, এবং ফাইনালি ফেজ আউট হওয়ার আগে 800 AS অব্দি ইন্ট্রোডিউসড হয়। দুজনেই, ফুজি কোডাক দুজনেরই। আমি দুজনেরই স্টকে ইউজ করেছি। কোন স্টক ইউজ করব, সেখানে দুটো ফ্যাক্টর কাজ করে। একটা হলো যে আহ, আমাকে কি ধরনের লাইটিং সিচুয়েশনে কাজ করতে হতে পারে, এবং আমরা মিক্স স্টকও কাজ করেছি। মানে ইনডোরের জন্য একরকম স্টক ইউজ করেছি, আউটডোরে একরকম স্টক ইউজ করেছি, যদি অ্যাভেলেবেল লাইট স্পিড ফটোগ্রাফি করতে হয় তাহলে আরেক রকম স্টক ইউজ করেছি। খানিকটা লাইটিং এর মানে সিকোয়েন্সের কথা ভেবে, কিরকম গ্রেন গ্র্যানুলারিটি কিরকম আমার ঠিক লাগবে ছবির জন্য, সেখান থেকে ভেবে স্টক সিলেক্ট করা হতো। যেটা অ্যাকচুয়ালি ডিজিটালের ক্ষেত্রে কমপ্লিটলি চলে গেল বলতে, ডিজিটালের ক্ষেত্রে স্টক বলে কিছু নেই। সেখানে তুমি মনে করতে পারো আমি রেডে শুট করব বা অ্যালেক্সায় শুট করবো, বা কিন্তু সেইটার সঙ্গে এই কম্পারিজনটা যায় না অ্যাকচুয়ালি, স্টকের কম্পারিজনটা। স্টক টেস্ট টেস্ট করতো, ক্যামেরা টেস্ট করতে হতো, ক্যামেরার লেন্স গুলো কিরকম আছে সেগুলো টেস্ট করতে হতো, সেই সব তো উঠে গেছে এখন, টেস্ট টেস্ট করা। তো সেটা একটা অলমোস্ট একটা প্রসেস ছিল, যে এবার টেস্ট করে তুমি ল্যাবরেটরিতে পাঠালে, সেখান থেকে তারপর রিপোর্ট এলো, সেখান থেকে তোমাকে ঠিক করতে হবে তুমি যে এক্সপোজারটা দিচ্ছ সেই এক্সপোজারটা ইজ অ্যাকচুয়ালি ফাইনালি ওয়ার্কিং। কারণ শুধু এক্সপোজার তো নয়, সেটা কিভাবে প্রসেস হবে এবং ফাইনালি তার রেজাল্টটা কি হবে, পুরো জিনিসটার একটা চেন আছে। হ্যাঁ, সুতরাং তোমার ল্যাব হয়তো বলতে পারে তুমি যেভাবে এক্সপোজ করছো তার থেকে হয়তো কোয়ার্টার স্টপ ওভার এক্সপোজ তোমাকে করতে হবে, হ্যাঁ, এই পার্টিকুলার স্টকের জন্য, বা তুমি যে ল্যাবে কাজ করছো তার জন্য। তো সেই সবগুলোর একটা মানে শুরু থেকে তোমার একটা রিলেশনশিপ শুরু হয়ে যায়, মানে ল্যাবের সাথে কাজ করার শুরু থেকে। তো সেইটা খুব মজা, সেটা আজকাল নেই এখন। তো মানে আসলে যেটা হয়েছে যে আমাদের এখানে ডিজিটাল মিডিয়ামটা খুব হঠাৎ করে ঢুকেছে, এবং সেটার জন্য খুব প্রিপেয়ার্ড ছিল। মানে শুধু আমি সিনেমাটোগ্রাফারদের বলবো না, আমি বলবো পোস্ট প্রোডাকশন স্টুডিওজ, এডিটিং, হ্যান ত্যান, কেউই প্রিপেয়ার্ড ছিল না সেটার জন্য। তো সেটার একটা বিরাট শুরুর দিকে একটা বিরাট প্রবলেম সব জায়গাতেই হয়েছে, কিন্তু এখানে না, বম্বে তো। আসলে ঋতুর সাথে আমার আহ, মানে ফিচার ফিল্ম করার আগে থেকে আমি কাজ শুরু করি। ঋতু তো বিজ্ঞাপনের লোক ছিল, আমি প্রচুর বিজ্ঞাপন করতাম বিফোর আই কেম টু ফিচার, তারপরেও করেছি প্রচুর। তো ঋতুর সাথে আমি অ্যাকচুয়ালি বিজ্ঞাপন দিয়ে শুরু করি কাজ করা। ঋতু টেকনিক্যালি, ঋতুর ছবিটা ভালো, খুব ভালো বুঝতো, মানে ন্যারেটিভটা খুব ভালো বুঝতো, স্ক্রিপ্টটা খুব ভালো বুঝতো, এবং যেটা ধর একটা ক্লোজ আপ যদি হয়, সেই ক্লোজ আপটা কিরকম দেখতে হতে পারে সেইটার ব্যাপারে খুব ক্লিয়ার আইডিয়া ছিল।
মানে এরকম নয় যে লেন্স বলে দেবে বা এরকম, বা ক্যামেরা পজিশন, কিন্তু ও যেভাবে এক্সপ্লেন করতো সেখান থেকে ওটা বুঝতে পারা খুব সোজা, বা সেটা খুব ভালো ট্রান্সলেটেড হতো আমার কাছে। আহ, রং সম্পর্কে, বা এবং খুব যেহেতু নিজে খুব মানে নিজে আর্ট নিয়েও খুব বাবা মা দুজনেই আর্টিস্ট ছিলেন অ্যাকচুয়ালি, এবং বাড়িতে প্রচুর আর্টের বই ছিল, তো আর্ট রেফারেন্সিং ও করতো। সেখান থেকে আহ, আরো সুবিধে হতো বোঝা। মানে লং কোলাবোরেশন বলতে আমি এই দুজনের সাথেই করেছি, ঋতু আর সুজিত। বাট সুজিত ইজ আ ভেরি টেকনিক্যালি স্ট্রং পার্সন, কারণ সুজিত নিজে এডিটিং দিয়ে শুরু করে, মানে কাজ করে। মানে সুজিত আগে নিজে এডিট করতো, মানে দিল্লিতে। তো এডিট করতো, প্লাস সুজিত সেলুলয়েডের সময় ক্যামেরা লোড করা ফোট করা সব শিখেছে, সব জানতো। এবং ইনফ্যাক্ট এখন আমি যতগুলো ছবি করেছি সব ছবিতে একটা ক্যামেরা, আমরা দু তিনটে ক্যামেরা নিয়ে কাজ করি, তো একটা ক্যামেরা সুজিত নিজে অপারেট করে। সুতরাং ওই দুটো ডিফারেন্স আছে। প্লাস সুজিতেরও একরকম ভাবে আমি বলবো যে টেকনিক্যালি বিষয়টা এক্সপ্লেন করার ক্ষমতাটা ভালো। যে উম, আমি কত দূর থেকে দেখতে চাই জিনিসটাকে, বা কত কাছ থেকে দেখতে চাই, সেইটা ভালো বোঝাতে পারে। এইটা একটা বেসিক ডিফারেন্স, কিন্তু দুজনের ক্ষেত্রেই যেহেতু আমার, সুজিতের ক্ষেত্রে তাই, সুজিতের ক্ষেত্রে আমি মানে ওর সাথে ফিচারে কাজ করার আগে থেকে কাজ করতাম, মানে আমিও প্রচুর বিজ্ঞাপন শুট করেছি তার আগে। তো সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছিল যে কিভাবে, মানে কোলাবোরেট যদি করি তাহলে কিভাবে করবো, তো সেইটা হেল্পফুল ছিল অনেক। এবং আমি আরেকজন বাঙালি ডিরেক্টরের সঙ্গে খুব বেশি কাজ করিনি, দু তিনটে কাজ করেছি, সুজয় ঘোষ। সুজয় আবার কমপ্লিটলি আলাদা। সুজয় হ্যাজ, মানে ই ডাজন্ট বদার অ্যাবাউট টেকনোলজি। সুজয় হচ্ছে মানে পুরোপুরি ফোকাসড ইনটু দ্য স্ক্রিপ্ট। ও বলবে এটা তোর ডিপার্টমেন্ট, তুই যেভাবে ট্রান্সলেট করতে চাস। তো এই ডিফারেন্স গুলো তো থাকবেই এক একজনের সঙ্গে এক একজনের। আসলে সিনেমাতে যখন একটা কোনো পার্টিকুলার লুক বা পার্টিকুলার চেহারা তৈরি করার কথা ভাবা হয়, সেখানে বেসিক্যালি তিন চারটে ডিপার্টমেন্ট আছে যারা খুব, মানে খুব স্ট্রংলি কন্ট্রিবিউট করে, মানে সিনেমাটোগ্রাফিতে। একটা হচ্ছে যে আর্ট ডিরেকশন বা প্রোডাকশন ডিজাইন, যাই বলি না কেন, কস্টিউম আর মেকআপ। এই তিনটের অ্যাকচুয়ালি একটা খুব ভালো ইন্টারউইভিং স্ট্রাকচার তৈরি হওয়া দরকার, যাতে মানে আমি যেখানে মনে করছি যে এই পার্টিকুলার টোনটা পাবো, সেই টোনটা রয়েছে সেটের মধ্যে, বা চরিত্রের পোশাক আশাকের মধ্যে, বা তার মেকআপের মধ্যে। এইটা থাকতে হবে। এটা না থাকলে পরে ঠিক ব্যাপারটা তৈরি হয় না, পুরো জিনিসটা। যেটা খানিকটা পাতাল ঘরের ক্ষেত্রে হয়েছিল। আসলে পাতাল ঘরের তৈরি হওয়াটা অ্যাকচুয়ালি খুব একটু অন্যরকম। কারণ আমরা, মানে যে অভিজিৎ চৌধুরী যে ডিরেক্টর ছিলেন, আহ, অর্জুনকে তো আমি, এদের সাথে অ্যাকচুয়ালি আমরা অনেকদিন আগে থেকে কাজ করতাম। তো এদের সবার আলাদা আলাদা বিজ্ঞাপনের কোম্পানি ছিল। তো তারপরে সেটা মার্চ করে গেল, করে ব্ল্যাক ম্যাজিক বলে একটা কোম্পানি হলো। আহ, তো আমরা একটা বিজ্ঞাপন করতে কোথাও একটা গেছিলাম, কোথায় গেছিলাম মনে নেই এখন। তো তো কলকাতা এয়ারপোর্টে তখন ওই বইয়ের দোকানে পাতাল ঘর বইটা ছিল। আমি এমনি কিনেছিলাম যে ফ্লাইটে যেতে যেতে পড়বো। তখন পড়ে আমি অভিজিৎকে বলি যে এটা দেখতে পারো, এটা ফিল্ম ভালো, একটা ফিল্ম হওয়ার চান্স আছে।
তো সেখান থেকে শুরু হয় অ্যাকচুয়ালি। পাতাল ঘর, এবার এরা যেভাবে বিজ্ঞাপন বানাবে, মানে বানাতো, যে ধরনের টেকনিক্যাল ফিনেসের সঙ্গে, যেরকম এর সাথে যে প্রত্যেকটা শট হ্যাজ টু বি পারফেক্ট, তো সেভাবে বাংলা ছবি কেউ বানাতো না সেটা। হ্যাঁ, কারণ সেটা কনসিভই করতো না সেই সময় যে ওভাবে ফিল্ম ওভাবে বানানো যায় বলে। তো তখন ঠিক হলো সেটা বানানো হবে। তো আমরা সবাই বসে যখন কথাবার্তা বলছি, যখন করছি, তখন বোঝা গেল যে ফাইনালি যে এই ছবিটা বানাতে যা খরচ হবে, হুম, মানে যেভাবে বানাতে চাই সবাই মিলে, হ্যাঁ, সেই খরচের টাকা জোগাড় করা খুব মুশকিল ওই সময়। ওই সময় ছবিটাতে 2 কোটি টাকা খরচ হয়েছে। হুম, মানে অতদিন আগে তখন বাংলা ছবি হতে হচ্ছে 30 লাখ 40 লাখ টাকায়। হুম, এখনো হয়, এখনো অনেক ফিল্ম 30-40 লাখ টাকায় হয়। শুধু টাকা জোগাড় করা নয়, সেই টাকাটা কি করে রিকভার হবে ফাইনালি। তো বাংলা ছবিতে একটা রিকভারি লিমিটেশন আছে। তো অর্জুন বললো যে না, ঠিক আছে, যা হবে হবে। হ্যাঁ, তো আমরা বিজ্ঞাপন করছি কেন, তো কিছুই করিনি বাড়ি গাড়ি, তো এটাই করি। তো এইভাবে জিনিসটা শুরু হয় আস্তে আস্তে। তো শুরুতে একরকম ছিল, তারপর সেটা বাড়তে শুরু করে, তারপর বাড়তে 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 গিয়ে একটা খুব অদ্ভুত চেহারায় পৌঁছয়। নাম্বার অফ শুটিং ডেজ, হ্যান ত্যান সবকিছু বেড়ে যায়। তো সেখানে খুব মেটিকুলাসলি সবাই কাজ করেছিল, এবং আমি বলবো যে সেটাতে আমাদের উম, ইন্দ্রনীল ঘোষ, আর্ট ডিরেক্টর, তার একটা খুব বড় কন্ট্রিবিউশন ছিল ওটাতে। বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসা, নতুন চিন্তা ভাবনা তৈরি করা, সেই ক্ষেত্রে। তো সেটা একটা ইন্টারেস্টিং ফেজ গেছে, মানে ইনফ্যাক্ট আমি বলবো যে, এবং তখন ইন্ডাস্ট্রির অনেকে বলতো এসব কি হচ্ছে, পাগলামি ফাগলামি করছে এরা, এত টাকা দিয়ে সব ছবি করছে, কে দেখবে। উম, কোনো বড় স্টার নেই, কিছু নেই। আহ, তো যাই হোক, সেটা একটা এক্সপেরিমেন্টই ছিল বলবো। একটা পুরো স্পেসশিপ বানানো হয়েছিল ওই চাঁদনি থেকে, সব রিসাইকেল ফাদার বোর্ড এসব নিয়ে এসে আহ, তৈরি করা হয়েছিল। এবং তখনও লোকে এই জিনিসটা অত দেখেনি বলে জিনিসটা উতরে গেছে। এবং সেটা একটা সার্টেন টেক্সচারও তৈরি করেছিল পুরো জিনিসটার মধ্যে। আহ, সেগুলো হয়েছে, মানে সেই সব মজাগুলো হয়েছে।